বিশ্বের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়নে চীন এখন দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। সমুদ্র, আকাশ, মহাকাশ ও সাইবার সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সক্ষমতা গড়ে তুলে তারা বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। বহু ক্ষেত্রে বেইজিং নিজেকে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির সমতুল্য নিয়ে এসেছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন অভূতপূর্ব গতিতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের ব্যবধান কমিয়ে আনছে। মার্কিন গণমাধ্যম নিউজউইক অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের একটি নতুন গবেষণা উদ্ধৃত করে জানিয়েছে, 2017 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক প্রাধান্য ক্রমশ ক্ষয় হচ্ছে। প্রতিবেদনের হিসাব অনুযায়ী 2025 সালে ইন্দো প্রশান্ত অঞ্চলে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব 2017 সালের স্তরের মাত্র 2/3 থাকবে। এটি স্পষ্ট করে যে চীনের সামরিক শক্তি বৃদ্ধির গতি যুক্তরাষ্ট্রকে নতুনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চীনের বিমান ও নৌ শক্তির ব্যাপক উন্নয়ন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অগ্রসর নৌ প্ল্যাটফর্ম, আধুনিক যুদ্ধ বিমান এবং অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। এসব উন্নয়ন সম্ভাব্য কোনো সংঘাতে, বিশেষ করে তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে আরও ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। চীনের সামরিক অগ্রগতির জবাবে যুক্তরাষ্ট্র অঞ্চলের নিজ অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত। ওয়াশিংটন জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে এবং প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। এসব দেশে মার্কিন উন্নত অস্ত্র বিক্রিও বেড়েছে। তবে চীন মনে করে এই পদক্ষেপগুলো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্সে দেখা যায়, সামগ্রিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে থাকলেও আগের অবস্থান হারিয়েছে। অর্থনৈতিক ক্ষমতা, সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাব সব মিলিয়ে শক্তির সামগ্রিক স্কোরে চীন দ্রুত যুক্তরাষ্ট্রের ব্যবধান কমিয়ে আনছে। বৃহত্তর এশিয়া প্রশান্ত অঞ্চলের র্যাঙ্কিংয়ে চীন এখন দ্বিতীয় স্থানে, আর তৃতীয় স্থানে রয়েছে ভারত। জাপান ও রাশিয়া তালিকার পরবর্তী দুই অবস্থানে রয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অগ্রগতি সম্পর্কে বলেছে, বেইজিং এশিয়া প্রশান্ত অঞ্চলে শান্তি ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং কোনো ধরনের আঞ্চলিক আধিপত্য বা ভূরাজনৈতিক সংঘাত সৃষ্টির পক্ষে নয়। বিপরীতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে চীনা পিপলস লিবারেশন আর্মি এখন এমন এক শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হচ্ছে যা আঞ্চলিক সংকটে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে চ্যালেঞ্জ করতে পারে এবং বেইজিং এর কৌশলগত দাবিকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ থামাতে তার শর্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কিয়েভের সেনারা রাশিয়ার দাবিকৃত অঞ্চলগুলো থেকে সরে গেলে কেবল মস্কো হামলা বন্ধ করবে। পুতিন কিরগিজস্তানের সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেছেন, ক্রিমিয়া এবং ডনবাসের কিছু অংশ সহ রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডকে আইনগতভাবে স্বীকৃতি দিতে হবে। তবে কিয়েভ জানিয়েছে, ডনবাসের যে অংশ তাদের হাতে রয়েছে তা ছাড়ার কোনো প্রশ্নই নেই। পুতিন বলেন, যুদ্ধক্ষেত্রে এখন রাশিয়া এগিয়ে আছে। ইউক্রেনীয় বাহিনী সরে না গেলে আমরা বল প্রয়োগে তা অর্জন করব। যদিও বাস্তবে পূর্ব ইউক্রেনে রুশ অগ্রগতি ধীর এবং এতে বিপুল জনশক্তি ক্ষয় হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানাচ্ছে, বর্তমান গতিতে ডনেস্ক পুরোপুরি দখল করতে আরো প্রায় 2 বছর লাগতে পারে। পুতিন আরো জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে মস্কোতে আসবে। তিনি ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে অবৈধ বলে মন্তব্য করেছেন এবং বলেছেন, তাদের সঙ্গে কোনো নথিতে সই করার অর্থ নেই। ভারতের করা আপত্তি উপেক্ষা করে নেপাল আবারও নিজেদের মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে। সর্বশেষ দেশটির কেন্দ্রীয় ব্যাংক যে 100 রুপির নতুন নোট প্রকাশ করেছে তাতেও দেখা গেছে এই সংশোধিত মানচিত্র। ফলে ভারত যেসব অঞ্চলকে নিজেদের ভূখণ্ড দাবি করে সেগুলোকে নেপাল সরকারি নোটে প্রকাশ করে আবারও উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।
পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এই নতুন নোটে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। নোটে 2081 বঙ্গাব্দকে ইস্যুর সাল হিসেবে উল্লেখ করা হয়েছে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 2024 সালের সমতুল্য। ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, পুরনো 100 রুপির নোটেও মানচিত্র ছিল, তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তা সংশোধন করা হয়েছে। বর্তমানে নেপালের কেবল 100 রুপির নোটেই পূর্ণ মানচিত্র থাকে। 10, 50, 500 বা 1000 রুপির নোটে মানচিত্র নেই। নেপাল প্রথম এ মানচিত্র পরিবর্তন করে 2020 সালে কেপি শর্মা ওলির সরকারের সময়। সংসদীয় অনুমোদনের পর কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের অংশ হিসেবে দেখানো হয়। সে সময়ও ভারত তীব্র প্রতিবাদ জানিয়ে একে একতরফা পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছিল। গত বছরের মে মাসে নেপালের কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো নোটে ওই মানচিত্র ছাপালে ভারত স্পষ্ট জানায়, এই কৃত্রিম সম্প্রসারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেপাল দাবি করে, বিতর্কিত এই 3 অঞ্চল ঐতিহাসিকভাবে তাদের ভূখণ্ড। অন্যদিকে ভারত বলে থাকে, এসব এলাকা উত্তরাখণ্ড রাজ্যের অংশ। দুবাই এয়ার শোতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটির জন্য বড় ধাক্কা এলো আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে। দুর্ঘটনায় পাইলট নমাংস সিয়ালের মৃত্যু ঘটে, আর তার কয়েকদিনের মধ্যেই আর্মেনিয়া ঘোষণা করেছে তারা আর তেজস কেনার পরিকল্পনা এগিয়ে নেবে না। আর্মেনিয়া নয়াদিল্লির সঙ্গে $1.2 বিলিয়ন একটি চুক্তির বিষয়ে আলোচনা করছিল, যার অধীনে তারা 12টি তেজস যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি নিচ্ছিল। আলোচনা চলছিল সরকার পর্যায়ে, কিন্তু দুর্ঘটনার পরে আর্মেনিয়া আনুষ্ঠানিকভাবে আলোচনা থেকে সরে আসে। গত বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করে। তেজস প্রকল্প শুরু হয়েছিল 1982 সালে, ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। ভারতীয় বিমান বাহিনীর পুরনো মিগ-21 যুদ্ধ বিমানগুলোর জায়গায় আধুনিক বিমান যুক্ত করার উদ্দেশ্যে তেজস তৈরি করা হয়। তবে এতদিনে মাত্র 40টি বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে। বর্তমানে ভারত তেজসের A1 নামে উন্নত সংস্করণ তৈরির কাজ শুরু করেছে। এই নতুন মডেল পশ্চিমা যুদ্ধ বিমানগুলোর নকশা অনুসরণে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে। ইসরায়েল এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে। দুবাইয়ের দুর্ঘটনা শুধু ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়েই প্রশ্ন তোলে না, বরং সম্ভাব্য রপ্তানি বাজারেও প্রভাব ফেলে। আর্মেনিয়ার সিদ্ধান্ত সে প্রভাবের প্রথম বড় উদাহরণ বলেই মনে করা হচ্ছে। কানাডা তাদের বংশানুক্রমিক নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে। সেকেন্ড জেনারেশন কাট অফ নামে পরিচিত যে নিয়মটি অনেক বিদেশে জন্মানো কানাডীয়দের সন্তানকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করত, তা বাতিল করতে নতুন আইন পাশ হয়েছে। সিটিজেনশিপ অ্যাক্ট সংশোধন বিষয়ক এই বিলটি C3 গত সপ্তাহেই রয়্যাল অ্যাসেন্ট পেয়েছে। এর ফলে বিদেশে জন্মানো কানাডীয়দের সন্তানদের নাগরিকত্ব পাওয়া আরো সহজ হবে। কানাডা সরকার জানিয়েছে, এই পরিবর্তন নাগরিকত্ব আইনকে আরো অন্তর্ভুক্তিমূলক করবে এবং একই সঙ্গে কানাডীয় নাগরিকত্বের মর্যাদাও বজায় রাখবে। দীর্ঘদিন ধরে যেসব কানাডীয় নাগরিকের সন্তান বিদেশে জন্মানোর কারণে নাগরিকত্ব পেতে সমস্যা হতো, তারা এখন স্পষ্ট ও ন্যায্য নিয়মে সেই নাগরিকত্ব দিতে পারবেন। ফ্রান্সের পাস্তর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ ম্যারি অ্যান রামেক্স ভ্যালতি সতর্ক করেছেন, যদি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর সক্ষমতা অর্জন করে, তাহলে তা বিশ্বব্যাপী কোভিড-19 এর চেয়েও ভয়াবহ মহামারী সৃষ্টি করতে পারে। গত কয়েক বছরে কোটি কোটি পাখি মারা গেছে, যা খাদ্য সরবরাহে বিঘ্ন এবং খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ H1 ও H3 ফ্লুর বিরুদ্ধে মানুষের শরীরে অ্যান্টিবডি থাকলেও H5 বা H5N5 বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। এটি স্বাস্থ্যবান মানুষ এবং শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, মিশর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। 2003 থেকে 2025 সালের মধ্যে প্রায় 1000 জন মানুষ আক্রান্ত হয়েছে এবং 48%-এরও বেশি মৃত্যু ঘটেছে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মানুষের মধ্যে মহামারী সৃষ্টি হওয়ার ঝুঁকি এখনো কম। রামেক্স ভেলতি জানিয়েছেন, বার্ড ফ্লু যদি মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে শুরু করে, তাহলে বিশ্বের প্রস্তুতি কোভিডের সময়ের তুলনায় অনেক বেশি।
ইতোমধ্যেই টিকা ও অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবস্থা রয়েছে, যা দ্রুত প্রয়োগের মাধ্যমে ভাইরাসের প্রভাব কমানো সম্ভব।